বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন দুই মন্ত্রী। বর্ষায় আগ্রাসী পদ্মা, প্রতিদিন নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি। সব হারিয়ে নিঃস্ব মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধের দাবি। শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্প যেন ভূতের বাড়ি। উধাও দরজা জানালা, খুলে নেওয়া হয়েছে টিন, চুরি যাচ্ছে নানা সরঞ্জাম। প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত পোল্ট্রি শিল্প। রূপগঞ্জে এক সপ্তাহের তীব্র গরমে মারা গেছে 25,000 ব্রয়লার মুরগি। লোকসানে ব্যবসা বন্ধের শঙ্কায় খামারিরা। এবং লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পে নতুন গতি। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ, বিনিয়োগ বাড়ার আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর জরিপ করে দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন দুই মন্ত্রী। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় কেবল আবাসস্থল নয়, কেড়ে নিয়েছে ফসল ও জীবিকার ভরসাও। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুরসুর মাহমুদ চৌধুরী। এই সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে বলেন, বন্যায় চট্টগ্রামে 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ করছে সরকার। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। 2 দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়ার ফাঁসিয়াখালী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বলেন, সরকারিভাবে জরিপ করে বন্যা দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো মেরামত করা হবে। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। এদিকে বান্দরবান জেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠছে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ। ভাঙছে পাকা সড়ক, বসতভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন বসতঘর। এ ক্ষতির শিকার মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেললেও প্রচণ্ড স্রোতে বিলীন হয়ে আসছে না কাজে। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সজল শিকদারকে সঙ্গে নিয়ে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। জবান সর্দার আড়িয়াল খাঁ নদের ভাঙনে ভিটেমাটি আর ফসলি জমি হারিয়েছেন 2 বার। নিজের জমি না থাকায় চাচার ঘরে এখন শেষ আশ্রয়। সর্বনাশা এই নদের পাড়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করে দিন কাটছে আতঙ্কে। একই গল্প মাদারীপুরের কালকিনির খুনেরচর এলাকার জয়নাল আবিদিন সহ বহু পরিবারের। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে চলতি মৌসুমে বাকি জমিটুকুও হারানোর শঙ্কা তাদের। টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিনই একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। অব্যাহত ভাঙনে অনেকের দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমার বাড়িঘর 6 বার ভাঙছে, আমি অসহায় হয়ে গেছি। ভাঙার পরে আমার আর জায়গা নেই যে আমি যে ঘর উঠে থাকবো। বর্তমানে আমার চাষার ঘরে আমি থাকতেছি। আগুনে বললে তো আপনার ভিটাটা থাকে,
এই নদীতে ভাঙার পরে ভিটাটাও থাকে না, জমি থাকে না। জেলার 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, ময়নাকাটা, বিশারকান্দি সহ 10টি নদ নদী রয়েছে। এর মধ্যে পদ্মা ও পালর্দি নদী এবং আড়িয়াল খাঁ নদের ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আর প্রাথমিক পর্যায়ে ভাঙন প্রতিরোধে 28.5 লাখ টাকা ব্যয়ে 8,000 বালুর বস্তা ফেলা হচ্ছে। এখানে সমীক্ষা কাজ চলতেছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। আশা করা যায় সমীক্ষা প্রতিবেদন পাইলে আমরা ডিপিবিটা একটা সাবমিট করব এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা স্থির প্রতিরক্ষা কাজ করব। 5 বছর আগে একই এলাকায় ফেলা জিও ব্যাগগুলো স্রোতে ভেসে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, এবারও কি ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ স্রোতের টানে হারিয়ে যাবে নাকি মিলবে টেকসই সমাধান? এদিকে পোমত্তা, পদ্মা ও আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে দিশেহারা ফরিদপুরের সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দা। গত কয়েকদিনে অর্ধ কিলোমিটার পাকা সড়ক, বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক প্রতিষ্ঠান ও একটি বাজার। নদীটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। তো এভাবে যদি ভাঙতে থাকে, সামনে কিছু স্কুল আছে, দেখা যায় স্কুলগুলো যাবে। যদি বাদ দেয় তাহলে আমাদের এটা অনেক হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার বিঘা সম্পত্তি এটা রক্ষা হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরিভাবে বেশ কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়েছি এবং গত যে উন্নয়ন সমন্বয় সভা হয় সেখানেও বিষয়টি উপস্থাপন করেছি। 4টি স্থানে ইতিমধ্যে আমরা জিও ব্যাগের মাধ্যমে 300 মিটার কাজ সম্পন্ন করেছি। এছাড়া 2টি স্থানে 106 মিটার কাজ বর্তমানে চলমান আছে। সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। বন্যার প্রভাব ও শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। একই সঙ্গে স্থগিত করা হয়েছে আলিম ও ভোকেশনাল পরীক্ষাও। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবারের বর্ষায় স্মরণকালে ভয়াবহ বন্যার সাক্ষী হলো চট্টগ্রাম। বৃষ্টিপাতে ভেঙেছে 43 বছরের রেকর্ড। নাকাল ছিল বন্দর নগরী। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী পরিস্থিতিতে চরম দুঃসময় পার করছেন দুর্গত অঞ্চলের পরীক্ষার্থীরা। কখনো হাঁটু জল, কখনো বা কোমর পানি মারিয়ে উপস্থিত হয়েছেন পরীক্ষার হলে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি শুধু শিক্ষাক্ষেত্রেই বিপর্যয় আনেনি, প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থাতেও। আবহাওয়া পরিস্থিতি ও শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। ঝালকাঠিতে সুগন্ধা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সকালে শহরের গুরুধাম এলাকায় যান ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। জনগণের স্বার্থে সরকার সবসময় আন্তরিক বলে জানান তিনি। ভাঙন রোধের যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে আমরা এখন চিন্তা করেছি যে গুরুধাম খাল রক্ষার জন্য, এই জায়গাটা রক্ষার জন্য আপাতত আমরা একটা এমার্জেন্সি প্রকল্প নেওয়া যায় কিনা এটা সম্ভবত যাচাই করব, যার মাধ্যমে এখানে স্লোপ করে জিও ব্যাগ ফেলানো হবে। এবং এই কাজটা সম্পূর্ণ হলে পরে এখানে পৌরসভা এবং এলজিডি মিলে পাশে গাইডিং ওয়াল দিয়ে একটা রাস্তা যাতে করে এখানকার যে ঘনবসতিপূর্ণ এরিয়া, আমাদের ছেলেমেয়েরা স্কুলে সঠিকভাবে যেতে পারে, আমার মা বোনেরা হাঁটাচলা করতে পারে, এই ব্যবস্থা আমরা যত শীঘ্র সম্ভব এটা করার চেষ্টা করব। ভোগান্তি আর দুর্ভোগের অপর নাম পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। নদীতে পানি বৃদ্ধি ও ঘাট সংকটে দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। তবে সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কাজ করছে বলে জানায় কর্তৃপক্ষ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট।
দেশের বৃহত্তম নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট। নদীতে পানি বৃদ্ধির ফলে বেড়েছে নদীর স্রোত। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে পাটুরিয়ার 5 নম্বর ঘাট। এছাড়া মাঝে মধ্যেই বন্ধ থাকছে পাটুরিয়ার 3 নম্বর ঘাট। এতে ঘাট সংকটে প্রতিনিয়ত আটকে থাকছে যানবাহন। এছাড়া নদী ভাঙ্গনের শিকার লঞ্চ ঘাটটিও সরিয়ে নেওয়ায় যাত্রী ছাউনি, পর্যাপ্ত টয়লেট ও নিচু হয় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। 2টা ঘাট চালু, তাও বন্ধর পথে। 3 নম্বর ঘাটটা নতুন ঘাট নামাইছে, সেই ঘাটটাও বন্ধ করে দিছে। যাইতে 20 মিনিট লাগে, ওইখানে অনেকখানি ঘুরে যেতে হইতেছে। এই সমস্ত দুর্ভোগের কারণে গাড়ি যাত্রী কমে যাইতেছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া দৌলতদিয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে একাধিক ঘাট। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে পাটুরিয়া লঞ্চ ঘাটটি আমরা সংযোগ সড়কের নিকটে নিয়ে আসব এবং পন্টুনটি স্থাপন করব, যাতে যাত্রীরা খুব সহজেই যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ প্রকৌশল বিভাগের দাবি, বর্ষার পানি বাড়তেই বারবার পরিবর্তন বা বন্ধ করে রাখতে হচ্ছে ঘাট। পানি বৃদ্ধির সাথে সাথে আমরা ঘাটগুলোকে উঁচু করতেছি বা পানি দেখা যাচ্ছে আমরা নেমে যাচ্ছে, সাথে সাথে আমরা নিচু করে ফেলতেছি। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 19টি ফেরি ও 32টি লঞ্চে প্রতিদিন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সহস্রাধিক যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার করে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভূমিহীন মানুষের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরে পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন। সময়ের ব্যবধানে সেই স্বপ্ন আজ পরিণত পরিত্যক্ত জনপদে। প্রায় 4 কোটি টাকার সরকারি প্রকল্পে এখন মানুষের উপস্থিতির অভাবে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। প্রশাসন বলছে, প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। ইংরেজি সংখ্যা 100 এর আদলে ব্যতিক্রমী নকশায় নির্মিত পুরো আবাসন প্রকল্প। উদ্দেশ্য ছিল 100 ভূমিহীন পরিবারকে নতুন জীবনের ঠিকানা দেওয়া, কিন্তু বাস্তবে প্রায় 90% ঘরেই নেই বাসিন্দা। শরীয়তপুরের নড়িয়ার চরাত্রা ইউনিয়নের খাসবাজার এলাকায় 2020-21 অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 5 একর খাস জমির ওপর নির্মাণ করা হয় 100টি আধা পাকা ঘর। বর্তমানে মাত্র 11টি পরিবার বসবাস করলেও এর মধ্যে প্রকৃত বরাদ্দপ্রাপ্ত পরিবার রয়েছে মাত্র 3টি। বাকি পরিবারগুলো অন্য জেলা থেকে কৃষিকাজের সন্ধানে এসে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। মানুষের বসবাস না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা, জানালা। খুলে নেওয়া হয়েছে টিন, কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, বিকল হয়ে পড়েছে গভীর নলকূপ। আশপাশে নেই স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, ভালো যাতায়াত ব্যবস্থা কিংবা বাজারঘাট। অনেকেই এখানে থাকতে অনাগ্রহ প্রকাশ করছেন। এখন আমি ঘর দিছে, এগো অভাব নাই। যার ঘর হেরার থাকে না, বাইরের 8-10 জন থাকে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাস্তাঘাট ভালো না, কল চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়, জানলা চুরি হয়ে যায়। তবে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও প্রকল্পের অবকাঠামো রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। যে ধরনের বিষয়গুলি, অভিযোগগুলি আসছে আমাদের সামনে, মোটামুটি সকল আশ্রয়নগুলো নিয়ে এরকম 2-1টা ঘর ফাঁকা পাওয়া যাচ্ছে মর্মে আমাদের কাছে তথ্য আছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি। 4 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্থান নির্বাচনে ভুল থাকায় পুরোপুরি ভেস্তে গেছে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। বাংলার সময় আরও থাকছে। বেতন থেকে মাসোহারার বাড়তি টাকা না দেয়ায় গেটকিপারকে চাকরি থেকে বরখাস্ত। কিশোরগঞ্জে অভিযুক্ত রেলওয়ে প্রকৌশলী সহ 3 জনের বিরুদ্ধে মামলা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আদালতে করা হবে। দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর, গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। সংঘাত না চাইলে বিএনপিকে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নরসিংদীতে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিল্লি থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন পরওয়ার।
এসে আমাদেরকে আলোকিত করেছেন। মোবারকবাদ জানিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ বিএনপি উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। যদি সংসদে আমরা ব্যর্থ হই তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে। প্রতিটি দলমতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করতে সবাই চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে ফরিদপুরের ভাঙ্গার সাউতিকান্দা গ্রামের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চার জায়গা। সরকারি দল, বিরোধী দল তাদের স্ব বক্তব্য রাখতে পারছেন। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে পারছেন বলেন ডেপুটি স্পিকার। এইখানে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল যারা আছেন এবং বিরোধী দল যারা আছেন প্রত্যেকেই তাদের স্ব বক্তব্য রাখতে পারছেন এবং দেশ জাতির আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তারা সম্মতভাবে আলোচনা করছেন বিস্তারিত। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। চট্টগ্রামের বায়াজিত এলাকায় কলোনিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে 10 থেকে 15 জন হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি বায়াজিতের চন্দ্রনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে, যেখানে 11 জন রোগী ভর্তি আছে ডায়রিয়ার যে উপসর্গ আছে সেগুলো নিয়ে, এবং এখানে যিনি কর্মরত মেডিকেল অফিসার আছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে মূলত এই এলাকারই 3টি জায়গার রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে এবং তার মধ্যে রয়েছে রোফাবাদ এলাকা, বাবুল কলোনি এবং চন্দ্রনগর বাজার এলাকা, এবং এই রোগীগুলো মূলত গতকাল থেকে আসছে এবং আজকে পর্যন্ত প্রায় 11 জন রোগী ছিল এবং এর মধ্যে কয়েকজন রোগী ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরে গিয়েছেন। এবং চিকিৎসক যেটা বলছেন যে মূলত ডায়রিয়ার উপসর্গ নিয়ে তারা এসেছিলেন এবং এর মধ্যে সকালবেলা একজন এসেছেন, তিনি হচ্ছে বয়োবৃদ্ধ ছিল, প্রায় 70-এর কাছাকাছি, এবং তিনি আসলে আসার পথেই মারা যান। এবং স্বজন যারা আছে তারা জানিয়েছিল যে ডায়রিয়ার যেসব উপসর্গ সেগুলো আসলে গত 2 দিন ছিল, তবে চিকিৎসা দেওয়ার আগে তিনি মেডিকেলে আসার আগে মারা গিয়েছেন। এর বাইরে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আরও কিছু রোগী এই হাসপাতালের পাশে আরেকটি হাসপাতাল রয়েছে, সেখানে প্রায় 8 জনের মতো রয়েছে এবং সেখানে শিশু, নারী এবং পুরুষ রোগী রয়েছে 8 জনের মধ্যে। এবং চিকিৎসকরা বলছেন যে যারাই এখানে ভর্তি হচ্ছেন এর মধ্যে কিছু আছে হয়তো প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো হচ্ছে, আবার কিছু আসলে শকে চলে গেছে এবং তাদেরকে সে ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে যেহেতু গতকাল এসেছিল আজকে কিছুটা উন্নতি হয়েছে। এবং তারা চিকিৎসক যারা আছেন তারা বলছেন মূলত পানিবাহিত রোগের কারণে আসলে এমন হতে পারে, এবং সেটা আসলে যেমন ডিপ টিউবওয়েলের পানি হতে পারে বা কোনো খাবার হতে পারে যেখানে আসলে ডায়রিয়ার জীবাণু ছিল, এমনটাই কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা এসেছেন তাদের প্রায় সবারই এখন অবস্থা উন্নতির দিকে, যে 2-1 জন ছিল শকে গিয়েছে তাদের অবস্থাও উন্নতি হচ্ছে। এবং যে রোগীগুলো এসেছেন তার মধ্যে আসলে বিশেষ করে যারা নারী এবং শিশু তাদের কিছুটা অবস্থা খারাপ ছিল এবং তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম নগরীতে গত প্রায় 1 সপ্তাহ ধরে ভারী বর্ষণের কারণে বেশ কিছু এলাকা জলাবদ্ধতা ছিল এবং সে কারণে আসলে ওয়াসা কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিভিন্ন জায়গায় যে পাইপলাইন আছে সেখানে লিকেজের কারণে পানি যেন পর্যাপ্ত পরিমাণ এবং নির্দিষ্ট সময় ধরে ফুটিয়ে তারপরে পান করা হয়, এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু ওয়াসা প্রকাশ করেছে। এবং এই ডাক্তার যারা চিকিৎসকরা আছেন তারাও বলছেন যে আসলে যেহেতু বর্ষাকালে এই ধরনের রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু বিশেষ করে বায়জিত এলাকার এই 3টি এলাকা থেকে মানুষ আসাতে হয়তো সেটা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ।
চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের পোল্ট্রি খামার ব্যবসা। খামারিদের দাবি, গেল এক সপ্তাহের তীব্র গরমে প্রায় 25,000 ব্রয়লার মুরগি মারা গেছে। এতে বড় লোকসানের মুখে ব্যবসা বন্ধের শঙ্কায় দিন গুনছেন খামারিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে প্রায় 1300 পোল্ট্রি খামার। এসব খামারের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে হাজারো পরিবার। তবে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা। বিদ্যুৎ চলে গেলে কয়েক মিনিটের মধ্যে খামারের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। পর্যাপ্ত বাতাসের অভাবে হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। খামারিদের দাবি, গেল এক সপ্তাহেই প্রায় 25,000 মুরগি মারা গেছে। গরমের কারণে মুরগি আমাদের স্টক করে, অনেক মুরগি স্টক করে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই আর কি। 1100 মুরগি থাকলে 300-400 মুরগি মারা যায়। একদিকে মুরগির মৃত্যু, অন্যদিকে খাবার, ঔষধ ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান বাড়ছে। ঋণ নিয়ে খামার পরিচালনা করায় কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। রাত করে খারাং থানা, দিনও খারাং থানা, এই মুরগি সুরগিলে প্রচুর ঝামেলাতে আছে। এমন করে থাকলে ব্যবসা বাণিজ্য তো করতাম না। 6 মাসে আমার প্রায় 3.5 লক্ষ টাকার মতো লস হয়েছে শুধু এই বিদ্যুতের কারণে। এই মাসের শেষে আমাদের 2,500 গ্রিড চালু হয়ে যাবে। চালু হলে বিদ্যুতের ব্যবস্থা অনেকখানি উত্তরণ হবে এবং যে শ্রমিকদের যে সমস্যা, সাধারণ মানুষের যে বৈদ্যুতিক কষ্ট, পোলট্রি ফার্ম বা অন্যান্য প্রতিষ্ঠানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাও অনেকটা উন্নতি হবে। খামারিদের আশঙ্কা, দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে আরও কিছু বন্ধ হয়ে যেতে পারে, যা প্রভাব ফেলবে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে। সময় সংবাদ, রূপগঞ্জ। দেশে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ। ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারি ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চমূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে 2030 সালের জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে 2028 সালের পর কিছু প্রস্তুত পণ্যে বিদ্যমান বেয়াতি সুবিধা তুলে নিয়ে দেশীয় উৎপাদনকে আরও উৎসাহ দেওয়ার। এই শুল্ক কর কমলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সম্ভাবনা রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারির দামও কমার। আগে যে ব্যাটারি কিনতাম 80,000 টাকা, অর্ধেক দামে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এদিকে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য এনবিআরের কর মওকুফ কার্যকরের অপেক্ষায় আধুনিক লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কের উদ্যোক্তারা। যদি সরকার সঠিকভাবে এই এসআরও বাস্তবায়নে সিপিসি কোড ব্যবহার করে দেয়, তাহলে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির যে উৎপাদন আমরা আরো অনেক বৃদ্ধি করতে পারবো। নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেও আধুনিক ব্যাটারি শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শুল্ক কর মওকুফের এই সিদ্ধান্ত আসতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিবেশবিদরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে তার সুফল মিলবে জীববৈচিত্র্যেও। পরিবেশ দূষণ থেকে শুরু করে অর্থনীতিতে আমূল পরিবর্তনের জন্য রিনিউয়েবল এনার্জি একদিকে রেখে পাশাপাশি এই যে ট্যাক্স ফ্রি করলো সরকার, এটার ভালো দিকটা মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। বিশ্ব যখন লিথিয়াম ব্যাটারি নির্ভর এই প্রযুক্তির দিকে অনেকটা এগিয়ে, দেরিতে হলেও বাংলাদেশ সেই যাত্রায় সামিল হয়েছে। একই সঙ্গে শুল্ক কর অব্যাহতির এই উদ্যোগে একদিকে যেমন শক্তিশালী হবে দেশের ব্যাটারি শিল্প, তেমনি বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলার সময় আরও থাকছে। বর্ষায় বাড়ছে নৌকার চাহিদা। জমজমাট মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের হাট। দাম পড়ছে 3 থেকে 9,000 টাকা। বেড়েছে উপকরণ ব্যয় ও কারিগরের মজুরি। বেতনের টাকা থেকে মাসোহারার বাড়তি টাকা না দেওয়ায় এক গেটকিপারকে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ রেলওয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে। এ ঘটনায় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুলহাস সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী জুলহাস। সামান্য বেতনে চাকরি করেন কিশোরগঞ্জ রেলওয়ে অস্থায়ী গেটকিপার তৌফিকুর রহমান, কিন্তু মাস শেষে অন্য 2 কর্মচারীর মাধ্যমে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীকে 2250 টাকা করে মাসোহারা দিতে হয় তাকে। বেতন বাড়ার অজুহাতে তার কাছে দাবি করা হয় 4000 টাকা। বাড়তি টাকা দিতে আপত্তি জানালে বাধে বিপত্তি।
গেটকিপার তৌফিকুর রহমানের অভিযোগ, তার মতো ভৈরব 18 বাড়ি রুটে দায়িত্ব পালন করা অস্থায়ী গেটকিপারদের প্রতি মাসে টাকা দিতে হয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুলহাসকে। একই বিভাগের হেডমিস্ত্রি উজ্জ্বল ও গেটকিপার সাদেকুরের মাধ্যমে আদায় করা হয় মাসহারার টাকা। বেতন বাড়ায় গত এপ্রিল মাসে মাসিক 4000 টাকা নির্ধারণ করেন উপসহকারী প্রকৌশলী জুলহাস, কিন্তু বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিনা কারণে চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে। শুধু তাই নয়, চাকরি ফিরে পেতে অনুরোধ জানালে তার কাছে আরও 2 লাখ টাকা দাবি করেন ওই প্রকৌশলী। আমাকে বলতেছে আমি নাকি গেট ফেলাইছি না, যে রাতে অর্থাৎ 9 তারিখ এপ্রিলের 9 তারিখ রাত্রে নাইট হচ্ছে ফজলুল হক আমার কলিগ, ফজলুল হকের ডিউটি, ফজলুল হকের রোস্টার, ফজলুল হকের সাসপেন্ড করছে, আমাকে না করে দিছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে গত 11 মে আদালতে একটি মামলা দায়ের করেন গেটকিপার তৌফিকুর রহমান। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে পিবিআই। তবে মামলা দায়েরের পর থেকে চাকরি হারানোর ভয়ে অন্য গেটকিপাররা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমার স্বামীর সাথে যেই অন্যায়টাই হয়েছে, এই অপকর্মের সাথে যারা জড়িত প্রত্যেকেরই যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলী বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুলহাস। মামলাটি বিচারাধীন আছে, তাই এই নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এ কর্মকর্তা। আমার বিরুদ্ধে যে অভিযুক্ত হয়েছে সেটা আদালত হয়েছে, এটা তদন্তাধীন আছে। এটা তদন্তের পরে আসলে বোঝা যাবে যে আমি এটার সাথে জড়িত কি জড়িত না। কিশোরগঞ্জ ভৈরব রেলপথে 69 জন গেটকিপার রয়েছে, তাদের মধ্যে 13 জন অস্থায়ী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সাভারের আমিনবাজার মহাসড়কে ময়লা ফেলার অভিযোগে কয়েক পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে আমিনবাজারে বর্জ্য ফেলার স্থান হঠাৎ পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী হাতে নাতে ধরা পড়েন। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করার পাশাপাশি অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের ফেলে দেওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে রবিউল মিয়া নামে 4 বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার জানায়, গত 28 জুন শিশুটি বাড়ির সামনে খেলতে গিয়ে কুকুরের ফেলে দেওয়া বিস্কুট খেয়ে ফেলে। এরপর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় কিশোরগঞ্জ সদর হাসপাতালে। কুমিল্লায় নিখোঁজের 2 দিন পর খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার ধনপুর গ্রামে বাড়ির পাশের খালে সাজ্জাদ হোসেন নামে 5 বছরের ওই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকায় নামে শোকের ছায়া। স্বজনদের দাবি, বুধবার বিকেলে খেলতে বের হয়ে সাজ্জাদ নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নোয়াখালীর নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধারে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা 11টার দিকে দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা। লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়, তবে রাত পেরিয়ে সকাল হলেও মরদেহটি উদ্ধার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, মরদেহ উদ্ধারে 2 বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে লাশটি পড়ে আছে। এদিকে পুলিশ বলছে, ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। খবর পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়। বাগানটি সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এবং জোয়ারের পানি থাকায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। নরসিংদীতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে রায়পুরার ভেলুয়ারচর গ্রামে নামারচর বিলে গোসল করতে নামে 4 থেকে 5 জন শিক্ষার্থী। এ সময় নিপা ও জান্নাতি নামে 2 জন পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে 2 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিজ দেশে ফিরে যেতে বেনাপোল সীমান্তে অবস্থান নিয়েছেন ভারতীয় এক নারী। তার দাবি, বাংলাদেশি পরিচয় দিয়ে জোর করে তাকে ঠেলে পাঠানো হয়েছে। দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায় রেশমা খাতুন নামে ওই নারীর সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে একটি শিশু সন্তান। রেশমা জানান, তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে।
পরে বিমানে কলকাতায় নিয়ে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন বা পরিচিত না থাকায় চরম বিপাকে পড়েন রেশমা। পরে স্থানীয়দের সহায়তায় বেনাপোলে যান দেশে ফেরার আশায়। লালমনিরহাটে চুরি যাওয়া 4টি ইজি বাইক সহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিডিআর গেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সুভাষচন্দ্র রায় নামে এক চোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোলাঘাট বাজারের গ্যারেজ থেকে চুরি যাওয়া 4টি ইজি বাইক ও যন্ত্রাংশ উদ্ধার হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যারেজের মালিক সুকুমার রায় পালিয়ে যায়। চক্রটি দীর্ঘদিন ধরে লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইজি বাইক চুরি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের মিরকাদিম আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা পর্যন্ত কমেছে দামও। তবে উল্টো চরিত্র কিশোরগঞ্জে। বৈরী আবহাওয়ার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বর্ষার ভোরে মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মিরকাদিম হাটে ইলিশের ঝিলিক তোলা হয়েছে ছোট বড় নানা আকারের রূপালী মাছ। ইলিশের সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 200 টাকা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে 1 কেজির ইলিশ বিক্রি হয় 2400 টাকায়, আর বেশি ওজনের ইলিশের দাম পড়ে 2600 থেকে 2700 টাকা। ছোট ইলিশ মেলে 400 থেকে 900 টাকা কেজি দরে। ইলিশের পাশাপাশি বেড়েছে নদীনালা খালবিলের নানা প্রজাতি মাছের সরবরাহ। মাছের পর্যাপ্ত পরিমাণ, কম দামে পাওয়া যায় এখানে মাছ, আর ক্রেতারাও খুব আনন্দ সহিত কিনতেছে। কিনা শান্তি পাইতেছে। নদীর কোনো মাছের কোনো চিহ্নই পাই না আমরা। নদীর কোনো মাছ ধরতে গেলে 2000-2500 টাকা কেজি কিনতে হয়। বাজার থেকে কিনতে গেলে তো অনেক দাম বেশি, এখানে দাম একটু কম। পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাইবেন এবং স্বল্প মূল্য পাইবেন, কম দামও পাইব, মানুষ খাইতে পারবো। এদিকে কিশোরগঞ্জে বৈরী আবহাওয়ার অজুহাতে বাড়ানো হয়েছে সব ধরনের সবজির দাম। শহরের ঐতিহ্যবাহী পাইকারি সবজি বাজারে করলা বিক্রি হয় 60 টাকা কেজি, টমেটো 90 থেকে 100 টাকা, শসা 70 থেকে 80 টাকা, বেগুন 60 টাকা, পটল 50 ও কাঁচামরিচ 120 টাকা কেজি দরে বিক্রি হয়। ওমর ফারুক, সময় সংবাদ। নদ নদীতে বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা। এতে জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রাচীন হাট হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। প্রতি বছর বর্ষা এলেই কদর বেড়ে যায় মানিকগঞ্জের 300 বছরের পুরনো নৌকার হাটের। সকাল সন্ধ্যা জমজমাট থাকে বেচাকেনা। ছোট ছোট যানবাহনে করে হাটে পৌঁছায় ডিঙি নৌকা, সঙ্গে কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা থাকেন। আকার ও মানভেদে 3 থেকে 9,000 টাকা পর্যন্ত গড়ায় নৌকার দাম। ক্রেতারা বলছেন পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার দামও হয়ে যায় চড়া। আমাকে 12 মাসেই নৌকা ছাড়া আমাকে উপায় নেই। নৌকা কিনতে আইছি, কিন্তু নৌকার দাম একটু বেশি। 3000 টাকার পোশাক মনে করেন 6000 টাকা এখন। বিক্রেতারা জানান কাঠ, লোহাসহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে, পাশাপাশি কারিগরদের খরচও বেশি। এর প্রভাব পড়েছে নৌকায়। কাঠ কিনতে গেলে দাম বেশি, কাঠ ভাঙাইতে গেলে দাম বেশি, লোহা লস্কর সব কিছুর দাম বেশি। এই কারণে ডুঙ্গার দাম বেশি, আমাদের ওরকম লাভ হচ্ছে না। কিনা বেশি, এর জন্যই আমরা দাম একটু বেশি বিক্রি করতেছি। পানি একটু বেশি হলে 200-400 টাকা বলে, আবার পানি যখন কমে যায় তখন মনে করেন এমনি কমে বিক্রি করতে হয়। প্রাচীন হাটটি দিন দিন প্রসারিত হচ্ছে, তবে ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের সুব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। এখানে অনেক নৌকা ওঠে এবং এখানে কোনো টিউবওয়েল নাই, ল্যাট্রিন নাই। এই ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এর ব্যবস্থা জানি কর্তৃপক্ষ নেন। ঘিওরের এ হাটটিতে প্রতি বুধবার 9 থেকে 10 লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন 2 মন্ত্রী। বর্ষায় আগ্রাসী পদ্মা, প্রতিদিন নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি সব হারিয়ে নিঃস্ব মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধের দাবি। এবং শরৎপুরে আশ্রয়ণ প্রকল্পে যেন ভূতের বাড়ি, উধাও দরজা জানালা, খুলে নেওয়া হয়েছে টিন, চুরি যাচ্ছে নানা সরঞ্জাম। প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন।
দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। শবনব, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।